2024 সালের মার্চ মাস। মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে হঠাৎ থমকে দাঁড়ালো বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ। একদল সশস্ত্র সোমালি জলদস্যু জাহাজটিকে জিম্মি করে ফেলল। প্রায় 1 মাস রুদ্ধশ্বাস, বন্দিদশা আর কোটি কোটি টাকার মুক্তিপণের বিনিময়ে তবেই মিলল মুক্তি। সাগরের এই দস্যুবৃত্তি আমাদের কাছে অপরাধ, এক আতঙ্কের নাম। কিন্তু ইতিহাস কি সবসময় একই কথা বলে? আপনি কি বিশ্বাস করবেন যদি বলি আজকের এই সভ্য পৃথিবীর এক সময়ের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তরই স্থাপন করা হয়েছিল এমন দস্যুবৃত্তির উপর, যেখানে জলদস্যুতা কোনো অপরাধ ছিল না, বরং ছিল রাষ্ট্রের নীতি। আর এই দস্যুদের নিয়ন্ত্রণ করতেন স্বয়ং একজন রানী। যেই ইংল্যান্ড 1600 শতাব্দীতে ছিল মাত্র $2.8 বিলিয়ন এক নড়বড়ে অর্থনীতির দেশ, তারা কিভাবে ভারতবর্ষের মতো $60 বিলিয়ন শক্তিশালী অর্থনীতিকে পিছনে ফেলে পুরো বিশ্ব শাসন করল? কিভাবে একজন কুখ্যাত জলদস্যু হয়ে উঠলেন রানীর প্রিয় নাইট? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়, যেখানে রাজকীয় পৃষ্ঠপোষকতায় চলত সমুদ্র লুটতারাজ, আর সেই লুটের টাকায় লেখা হয়েছিল এক ব্রিটিশ সাম্রাজ্যের উত্থানের গল্প। একটা মজার তথ্য দিয়ে শুরু করি। আজকের সময়ে যখন আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে, রাবারের নৌকায় চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উপকূলে গিয়ে প্রাণ হারাচ্ছে, কিন্তু 500 বছর আগে এমন সমৃদ্ধির লোভে ইউরোপের ভাগ্যান্বেষীরা কাঠের জাহাজে জীবনের ঝুঁকি নিয়ে এশিয়া ও ভারতীয় উপমহাদেশে ছুটে আসত। গত 500 বছরে সমৃদ্ধি যেন 180 ডিগ্রি ঘুরে ইউরোপের দিকে চলে গেছে। ভারতবর্ষের যাতায়াত ছিল স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ডের মতো দেশগুলোর, কিন্তু সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করতে পেরেছিল কেবলমাত্র ইংল্যান্ড। এক সময়ের ভঙ্গুর অর্থনীতির দেশ ইংল্যান্ড কোন জাদুতে সবাইকে ছাড়িয়ে গেল? ষোড়শ শতকে জন্ম নেওয়া রাজকন্যা এলিজাবেথ প্রথম স্পর্শ করেছিলেন সেই জাদুর কাঠি। তখন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি, প্রথম স্ত্রী ক্যাথরিন অর্গান এবং একমাত্র কন্যা সন্তান মেরি। 1523 সাল একটি অনুষ্ঠানে প্রথম দেখেই অসম্ভব ভালো লেগে যায় অ্যান বোলাইন নামের একজন 14 বছরের কিশোরীকে। রাজা অষ্টম হেনরির ইচ্ছে যে কোনোভাবে তার সাথে সম্পর্কে গড়ে তোলা, কিন্তু মেধাবী অ্যান বোলাইন বিয়ে ছাড়া রাজার নিকট ধরা দিতে নারাজ। এদিকে বিয়ে চাইলেই করা যায় না, যেহেতু রাজার প্রথম স্ত্রী বর্তমান, আর ইংল্যান্ডের আইনে প্রথম স্ত্রী থাকা অবস্থায় কোনোভাবেই দ্বিতীয় বিয়ে সম্ভব নয়। রাজা তার প্রথম স্ত্রী ক্যাথরিন অর্গানকে তালাক দিতে চাইলেন, কিন্তু ইংল্যান্ডের চার্চ তাতে সম্মত ছিল না। রাজা আইন বদল করলেন, চার্চকে নিজের অধীনে নিয়ে এলেন, পোপের সাথে সম্পর্ক ছেদ করলেন, মানে পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে তিনি অপরূপ সুন্দরী অ্যান বোলাইনকে বিয়ে করলেন 1533 সনে। মাঝখানে অতিবাহিত হয়ে গেল 10 বছর। 14 বছরের কিশোরী অ্যান বোলাইন তখন যুবতী, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু চাইছিলেন। বিয়ের ঠিক 1 বছরের মাথায় শুরু হলো অশান্তি। রাজা যেমন এনাকে বিয়ের জন্য উদ্গ্রীব ছিলেন, ঠিক একই রকম উদ্গ্রীব ছিলেন একজন পুত্র সন্তানের আশায়। রাজজ্যোতিষী ভবিষ্যৎবাণী করে বললেন পুত্র সন্তান হবে, কিন্তু হলো তার উল্টো। জন্ম নিল একজন কন্যা সন্তান। রাজা মেনে নিলেন, কিন্তু পরের 2 বছরে যখন অ্যান বোলাইন পরপর 2টো মৃত কন্যা সন্তানের জন্ম দিলেন, রাজার ধৈর্যের বাঁধ গেল ভেঙে। রাজা এমন এক সিদ্ধান্ত নিলেন যা ব্রিটিশ ইতিহাসে অন্যতম কলঙ্কিত অধ্যায়। রাজা অভিযোগ করলেন অ্যান বোলাইন একজন বেবিচারিণী এবং তার ভাইয়ের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। তাছাড়া অনেক পরপুরুষের সাথে আছে পরকীয়া। এরকম অবিশ্বাস্য কিছু অভিযোগ এনে অ্যানা বোলাইনকে কারারুদ্ধ করা হলো, আর ফ্রান্স থেকে নিয়ে আসা ধারালো অস্ত্র দিয়ে অ্যানার শিরচ্ছেদ করা হলো। সারা পৃথিবীর বিপক্ষে গিয়ে যে রাজা অ্যানাকে ঘরে তুলেছিলেন, তার সমাপ্তি হলো এরকম মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। মনে আছে, অ্যানা প্রথমে একজন কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। অ্যানার মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে সেই কন্যা সন্তানটিও উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হলো। নিয়তির অদ্ভুত সমীকরণে সেই পরিত্যক্ত বঞ্চিত কন্যা সন্তানটি হয়ে উঠল ইংল্যান্ডের সবচেয়ে শক্তিশালী শাসক এবং সূচনা করল এক নতুন যুগের, যার নাম রানী এলিজাবেথ।
ষোড়শ শতাব্দীতে ইংল্যান্ড যখন মাত্র 2.8 বিলিয়ন অর্থনীতির দেশ, তখন ভারতবর্ষের অর্থনীতি ছিল $60 বিলিয়ন। সারা বিশ্বের মোট জিডিপির 24% ছিল ভারতবর্ষের। বিংশ শতাব্দীতে এসে সেই $2.8 বিলিয়ন অর্থনীতির দেশ পরিণত হয়েছে $347 বিলিয়ন অর্থনীতির দেশে। আমি যদি বলি এই অর্থনীতির পিছনে একটি বড় কারণ রয়েছে ইংল্যান্ডের জলদস্যুদের সমুদ্র ডাকাতি, লুটপাট, বিশ্বাস হবে? মনে কি দাগ কেটে যাবে না যে ইউরোপ আমাদের সভ্যতা শেখায় তাদের ভিত্তি দাঁড়িয়ে আছে এমন দস্যুবৃত্তির উপর? মধ্যযুগে সমুদ্রে অভিযান চালাতো প্রাইভেটিয়াররা, যারা ছিল মূলত বেসরকারি বাহিনী, প্রশিক্ষিত সৈনিক ও ভাড়াটে গুন্ডাদের সমন্বয়ে গঠিত দল, যার নেতৃত্ব দিতেন দুঃসাহসী ফ্রান্সিস ড্রেক। 1577 সালে প্রশান্ত মহাসাগরের অভিযানে তাকে নিযুক্ত করেছিলেন রানী এলিজাবেথ নিজেই। অবশ্য ড্রেক তার প্রথম জীবন শুরু করেছিলেন দাস ব্যবসায়ী হিসেবে। প্রশান্ত মহাসাগরের অভিযানের প্রাক্কালে ইংল্যান্ডের রাজকীয় নৌবাহিনীতে ছিল মাত্র 24টি জাহাজ, লোকবল ছিল 7,000। সবচেয়ে বড় জাহাজটি ছিল 1,000 টনের। অভিযানের কয়েকদিন আগে ফ্রান্সিস ড্রেক রানীর কাছে চিঠি পাঠান, যেখানে লেখা ছিল, আপনি আমাকে অনুমতি দিলে আমি অস্ত্রসজ্জিত জাহাজ নিয়ে নতুন আবিষ্কৃত দেশসমূহে অভিযান চালাতে পারি, যেখানে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের বড় বড় জাহাজ ছড়িয়ে আছে। আমি তাদের উপর হামলা চালিয়ে সেরা জিনিসগুলো নিয়ে আসতে পারি, বাকি সব পুড়িয়ে ফেলতে পারি। আপনি চাইলে জলদস্যু হিসাবে আমাদের কাজ করবার সুযোগ দিতে পারেন। বোঝাই যাচ্ছে ড্রেক ডাকাতির অনুমতি চাইছেন। ফ্রান্সিস ড্রেক অনুমতি পেয়ে 1577 সালে প্রথম অতর্কিত হামলাটি করেন স্প্যানিশ জাহাজের উপরে। প্রশান্ত মহাসাগরে যখন স্পেনের জাহাজ ছাড়া আর কোনো জাহাজ প্রবেশ করত না, ড্রেকের জাহাজ সাধারণ বাণিজ্য জাহাজের ছদ্মবেশে স্প্যানিশ জাহাজের কাছে পৌঁছে যায়। অপ্রস্তুত স্প্যানিশ জাহাজটিকে অতর্কিত হামলা করে লুট করে নেয় 25,000 পেসুর পেরুভিয়ান মুদ্রা, 37,000 ডুকাট স্প্যানিশ মুদ্রা। দ্বিতীয়বার আরেকটি স্প্যানিশ জাহাজের সন্ধান পান, যেখান থেকে লুট করা হয় 36 কেজি সোনা, 13 বাক্স রৌপ্য মুদ্রা, 26 টন রূপা। এসব লুট করে তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন 1580 সালে। 4 বছর পর দেশে ফিরে তিনি রানীকে তার লুটের ভাগ বুঝিয়ে দেন। অভিযানের শুরুতে রানী সমর্থন গোপন রাখলেও এই সাফল্যের পর তিনি তাকে প্রকাশ্য সমর্থন দেন এবং উপহার হিসেবে দেন একটি রত্নখচিত মুকুট। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ দাবি করেছিলেন তাদের প্রায় 1.5 মিলিয়ন ডুকাটের সমপরিমাণ সম্পদ লুট হয়েছে। তিনি জলদস্যুতার জন্য ফ্রান্সিস ড্রেকের শাস্তি দাবি করেছিলেন। জবাবে রানী এলিজাবেথ ড্রেককে শাস্তি তো দেননি, বরং ভূষিত করেন নাইট উপাধিতে। মধ্যযুগে বিশ্ব বাণিজ্যের দুটো পথ ছিল। একটি ছিল মধ্যপ্রাচ্যের উপর দিয়ে চীন পর্যন্ত বিস্তৃত রেশমপথ, যা ওই সময়ের পুরোটাই নিয়ন্ত্রণ করত অটোমান সাম্রাজ্য, আর বাদবাকি মহাসাগরের বিস্তৃত সামুদ্রিক বাণিজ্য পথ, যেগুলোর নিয়ন্ত্রণ ছিল পর্তুগাল ও স্পেনের হাতে। রানী এবার ডাকাতি বাদ দিয়ে সত্যি বিশ্ব বাণিজ্যের মধ্যে ঢুকতে চাইলেন। সবচাইতে লাভজনক অঞ্চল হিসেবে বিবেচনা করলেন এশিয়া, বিশেষত ভারতীয় উপমহাদেশকে, যার কারণে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন রেশমপথ কীভাবে ব্যবহারে নেওয়া যায় সেই উদ্দেশ্যে অটোমান সাম্রাজ্যের সাথে গড়লেন কূটনৈতিক সম্পর্ক। কেন ভারতবর্ষকেই বেছে নিয়েছিলেন তার পেছনে একটি কারণ আছে। ব্রিটিশ নৌবহর তখন 1592 সালের 25 জুন আফ্রিকার পশ্চিম উপকূলে এক পর্তুগিজ জাহাজের দেখা পায়। সেই জাহাজ ভারত থেকে মশলা নিয়ে ফিরছিল। ইংরেজ নাবিকরা তাদের পাকড়াও করলে জীবন বাঁচানোর তাগিদে তারা তাদের এক বড় শিকারের সন্ধান দেয়। তারা বলে কিছুদিন পর বিপুল পরিমাণ পণ্য নিয়ে কিছু জাহাজ এই পথ ধরেই আসবে। কথা মতো উৎপেতে থাকে ইংরেজ দস্যুরা। সেই জাহাজটি ছিল 1889 সনে পর্তুগালের লিসবনে নির্মিত 1060 টন ধারণ ক্ষমতার সেই সময়ের সবচেয়ে বড় স্প্যানিশ জাহাজ মাদ্রিদ দিয়াস। ইংরেজ দস্যুরা ছিল আগে থেকেই প্রস্তুত। জাহাজটিকে কাছে আসলে চারপাশ দিয়ে ঘিরে ফেলল তারা। এই অপ্রস্তুত হামলার শক্ত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্প্যানিশ জাহাজটি।
ইংরেজরা সেই বিধ্বস্ত জাহাজটিকে টেনে টেনে নিয়ে আসে ইংল্যান্ডের ডার্টমাউথ বন্দরে। এত বড় জাহাজ দেখতে উৎসুক জনতা ভিড় জমায় এবং নোঙর করার আগেই নৌকা করে এসে লোকজন শুরু করে হরিলুট। যে যা পারছে নিয়ে যাচ্ছে। ইংরেজ নাবিকদের পক্ষে এই গণলুটতরাজ থামানো সম্ভব হয়নি। যতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো ততক্ষণে অনেক মূল্যবান সম্পদ লুট হয়ে গেছে। তারপরেও যা ছিল তা নেহাত কম নয়। ছিল বহুমূল্যের রত্নপাথর, সোনা, রূপা, ঢাকাই মুসলিম সহ উন্নত মানের বস্ত্র সামগ্রী, প্রায় 5 লাখ পাউন্ডের সামগ্রী, যা সেই সময়ে ইংল্যান্ডের মোট রাজকোষের অর্ধেক। জাহাজটি লুট করার পর ব্রিটিশরা বুঝতে পারে ভারতই তাদের সেই লোভনীয় বাণিজ্য কেন্দ্র। রানী এলিজাবেথ চিঠি লিখেছিলেন সেই সময়ের ভারতীয় বাদশাহ সম্রাট আকবরকে, যেখানে তিনি তাকে সর্বোচ্চ সম্মানিত এবং শক্তিশালী রাজপুত্র জালালউদ্দিন আকবর হিসাবে সম্বোধন করেছিলেন। সেই পত্রের কোনো জবাব আকবর দিয়েছিলেন কিনা তা জানা যায়। ভারতে ব্যবসা প্রসারের জন্য ব্রিটেনের বণিকদের নিয়ে 1599 সালে তৈরি হয় একটি কোম্পানি, যার নাম ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, যারা ব্যবসার উদ্দেশ্যে এসে পুরো ভারতবর্ষকেই উপনিবেশ বানিয়ে শাসন করে গেছে।